আসসালামু আলাইকুম সবাইকে। আজকের স্পেশাল এই লাইভ সেশনে প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য বি এবং ডি ইউনিট সম্পর্কিত যে বিস্তারিত আলোচনা, যে প্রশ্নগুলো তোমার এখন সম্মুখীন হচ্ছ, সকল তথ্য নিয়ে আজকের এই লাইভ সেশনে আমরা যুক্ত হব। সবাই একটু যুক্ত হয়ে যাও। আজকের এই লাইভ সেশনে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সেশনে অংশগ্রহণ করব। আজকে বি ইউনিট এবং ডি ইউনিট সম্পর্কিত, পাশাপাশি হচ্ছে আজকে তোমাদের জন্য একটা সুন্দর একটা অফার। একটু শেষ করতে হবে। সবকিছুই আমরা একটু করার চেষ্টা করব। সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও। এবং আজকে তোমাদের জন্য একটি স্পেশাল গিফট আজকে ক্লাসের মধ্যে আমরা বলবো। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং এই ক্লাসটা প্রত্যেকেই তোমাদের টাইমলাইনে অবশ্যই একটু শেয়ার করে দিও। এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা হবে। সবাই একটু জয়েন হয়ে যাব, ঠিক আছে? সবাই একটু জয়েন হয়ে যাব। অলরেডি অনেকে আমাদের সাথে আছো, প্রত্যেকে একটু শেয়ার করে দিব যেন সবাই মিলে আমরা এই ক্লাসটা জয়েন হতে পারি এবং সবাই যেন এই বি ইউনিট এবং ডি ইউনিট সম্পর্কে যে আলোচনাগুলো, যে বিস্তারিত তথ্যগুলা সব কিছু যেন আমরা জানতে পারি আজকের এই লাইভ সেশনের মাধ্যমে। তোমরা অনেকেই বিভিন্ন কোশ্চেন করছিলা যে বি ইউনিটে কি আছে, কত মার্কস পেতে হবে, কোন সাবজেক্টের জন্য কি মার্কস পেতে হবে, ঠিক আছে, আবেদন জিনিসটা কিভাবে কি করা যায়, সকল তথ্য নিয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকে একটু শেয়ার করে দিও ক্লাসটা এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন করে দিও, ঠিক আছে? সবাইকে একটু মেনশন করে দিও। আচ্ছা, ঠিক আছে, ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছো। তো আমরা এই ক্লাসের মধ্যে কি কি শিখবো, প্রথমত আমরা একটু বলে নিই। আমাদের এই সেশনের মাধ্যমে আমাদের হচ্ছে বি ইউনিট প্লাস হচ্ছে কি ডি ইউনিট, এটা সম্পর্কিত যত তথ্য আছে, যত সাবজেক্ট আছে, কোন সাবজেক্টে কত মার্কস পেতে হবে, ঠিক আছে? তোমরা অনেক ল নিয়ে চিন্তা করতেছো, অনেক ইংলিশ নিয়ে চিন্তা করতেছো, অনেক আইআর নিয়ে চিন্তা করতেছো যে কোন সাবজেক্টের জন্য কত মার্কস পেতে হবে এবং সর্বনিম্ন কত মার্কস পেতে হলে আমার চান্সটা হবে, এরকম যে রিকোয়ারমেন্টটা। এবং অনেকেই টেনশন আছো যে এসএসসি হচ্ছে এত সাল, এইচএসসি এত সাল, তো আমি কি আসলে ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা, বা আমি সেকেন্ড টাইমার নাকি ফার্স্ট টাইমার, এরকম যে প্রশ্নগুলা, এই সকল তথ্য নিয়ে আজকে এই লাইভ সেশনটা সাজানো হয়েছে। পাশাপাশি ভাবে তোমাদের এই সেশনে আজকে একটা গিফটেড একটা জিনিস তোমাকে বলবো, মানে আমাদের এক্সাম্পল সম্পর্কে একটা গিফট দেওয়া হচ্ছে এবং টি শার্টটা আজকে এখানেই দেখতে পারবা। তো আমরা এটা নিয়ে আজকে আলোচনা করবো সবকিছু মিলে। তো ইতিমধ্যে অনেকেই জয়েন হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, দেখো, প্রথমত যে জিনিসটা যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যে বি ইউনিট যেটা আছে, অর্থাৎ বি ইউনিটে প্রথমত আমি একটু বলে নিই, এই সেশনটা একটু লেন্থি হবে, যে তথ্যপূর্ণ একটা ক্লাস। তো এখানে হচ্ছে মানবিক অর্থাৎ সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবা, আবার হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভর্তি দিতে পারবা, আবার হচ্ছে কমার্স, মানে সবাই পারবা এখানে। প্রথম কথা হচ্ছে এটা। এখন এখানে কিছু সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্ট আছে, কিছু জিপিএ রিকোয়ারমেন্ট আছে, সেশনে একটা রিকোয়ারমেন্ট আছে, ইন ডিটেইলস আলোচনা করব। এবং সবাই জানো যে ভর্তি পরীক্ষা 8 মার্চ 2025 শনিবারে এবং মোট আসন হচ্ছে 896টা। আগে অনেকটা কত ছিল, আগে ছিল 1221, আগে ছিল হচ্ছে 1221টা আসন ছিল, এখন হচ্ছে 896। তাহলে বাকি আসনগুলো কোথায় গেল? সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে B1, আর হচ্ছে আমাদের এখানে B2, ঠিক আছে? এখানে আরেকটা ইউনিট হয়েছে, সেটা হচ্ছে B2 ইউনিট আছে। তো সেখানে কিন্তু সেই ইউনিট গুলা যুক্ত করা আছে। এখন তোমরা দেখো, আমি একটু বলে নিই, তোমরা কিন্তু এই আমাদের ছবিতে যারা ছবি নিয়ে স্বপ্ন দেখতেছো, অনেকেই আছো যারা হচ্ছে তার বিভিন্ন প্রশ্ন সম্মুখীন হচ্ছে বা এখন খুঁজে পাচ্ছ না উত্তরগুলা। এই সেশনে কিন্তু সবকিছু আমরা তোমাদেরকে পার্ট বাই পার্ট বলার চেষ্টা করব। আমাদের সাথে জান্নাত আছো, অঞ্জলি সরকার, আমাদের সাথে ফিজ, তারপর হচ্ছে মুনতান নাজা আছো, আচ্ছা, ইসলামের শেহজাদি, ওয়ালাইকুম আসসালাম, নাদি ইসলাম, ঝুমা, মাইমুনা আছো। প্রত্যেকে একটু মেনশন করে দিও, প্রত্যেকেই মেনশন করে দিও যেন সবাই আসতে পারে, ঠিক আছে? কারণ হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল অনেকেই তো ভর্তি পরীক্ষা দিবা, ঠিক না? তো ভর্তি পরীক্ষা দিতে গেলে কি হবে, তথ্য এখন অনেক জানো না, ধোঁয়াশার মধ্যে আছো। তো আমরা তো এইখান থেকেই তোমাদেরকে তথ্যগুলো দিতেছি, সো সবাই একটু তাদেরকে একটু বলে দিও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখো, এখানে আমাদের এখানে ভর্তি পরীক্ষা 8 মার্চ 2025, এটা তো আমরা জানি, এটা তাই না? নেক্সট স্লাইডে যাই। আচ্ছা,
এখানে প্রত্যেকটা বিষয় টু দা পয়েন্টে পার্ট বাই পার্ট আমরা দেখাবো, তোমরা জাস্ট মনোযোগ সহকারে দেখো, আর কোনো কোশ্চেন থাকলে করো এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা তাদেরকেও জানাই দাও, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে আবেদন যোগ্যতা যে জিনিসটা এসএসসি আর হচ্ছে এইচএসসি, এই দুইটাই তো আমার মেন, তাই না? এখন দেখো যারা হচ্ছে বি ইউনিটে তুমি আবেদন করবা, বি ইউনিটে যারা আবেদন করবা সায়েন্স এবং কমার্স, তাদের জন্য জিপি হচ্ছে 3.50 এবং 3.50, এবং দুইটার জন্যই সায়েন্স এবং কমার্স টোটাল লাগবে 7.50। এখন একটা কোশ্চেন হচ্ছে ভাই আমার আমি হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অথবা আমি কমার্সের শিক্ষার্থী, তো আমার এসএসসি তে হচ্ছে 3.49 আছে, ধরো 3 কত আছে 49 আছে, কিন্তু কিন্তু আমার এইচএসসি তে ধরেন জিপিএ 5, সে কি পারবে? অবশ্যই। কিভাবে পারবে? ও এখানে 3.5, সে কি পারবে? পারবে না। এরকম কিছু শিক্ষার্থী আমি দেখেছি, আমার খুবই খারাপ লাগছে যে একটা পয়েন্টের জন্য সে আবেদনটা করতে পারতেছে না। এটা একটা হার্ট ব্রোকেন, ঠিক আছে? এটা হার্ট ব্রোকেন অবভিয়াসলি। তাহলে এখানে 3.49 যেটা, এখানে যদি কম থাকে তুমি এখানে অনেক বেশি পাইছো, কোনো সমস্যা নাই, কিন্তু সাবজেক্ট ভিত্তিক এবং ওই পার্ট ভিত্তিক অবশ্যই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে, আদারওয়াইজ ইম্পসিবল। আর হিউম্যানিটির যেটা এদের একদমই কম, সেটা হচ্ছে 3.00 টোটাল হচ্ছে 7.00। তাহলে এই যে রিকোয়ারমেন্টটা এটার 19-20 যদি একটু কম হয় কখনোই পসিবল না, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা যে রিকোয়ারমেন্টটা আছে 100% ফুলফিল করতে হবে, কথা বুঝছো? 100% ফুলফিল করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3.0 ধরো হচ্ছে এখানে 3.25 পাইছো, যদি বেশি পাও কোনো সমস্যা নাই, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। আর তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে জানো যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু এসএসসি থেকে নিচ্ছে 5 আর হচ্ছে এইচএসসি থেকে হচ্ছে 5। এখন এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউশন ছিল, জানা না, আমি একটু বলে দিই। মানে এসএসসি 5 পয়েন্ট মানে কি, ধরো জিপিএ 5, আবার এইচএসসি কি 5 পয়েন্ট মানে জিপিএ 5, এটা। এখন একজন শিক্ষার্থীর ধরে নেন এসএসসি তে তার পয়েন্ট আছে 4.33, আবার এইচএসসি তে একজন শিক্ষার্থীর ধরেন ইকুয়ালি আছে 4.33, তাহলে এই দুইটার যোগ করলে যা পয়েন্ট আছে অর্থাৎ 8.66, এটা হচ্ছে তোমার 10 এর মধ্যে এই পয়েন্টটা, মানে তোমার একটু কম আর কি, এটা হচ্ছে তোমার পয়েন্ট, ঠিক আছে? বুঝছো? আর এখানে আরেকটা সংক্ষিপ্ত আলোচনা করে দিই, সেটা হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো অনেকেই মনে করো জিপিএ মার্কস থেকে কাটা যাবে, ব্যাপারটা কিন্তু এমন না, ব্যাপারটা ভুলেও কিন্তু এমন না, ঠিক আছে? আমি একটু বলেই দিই নাকি, একটু বলে দিই তাহলে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এই যে টোটাল যে নাম্বারটা আমার যে কাউন্ট করা হয়, আমি একটা ক্লাসের মধ্যে বলেছিলাম, ধরো হচ্ছে এমসিকিউ থাকবে, ধরো হচ্ছে আমার 100টা এমসিকিউ থাকবে, আর জিপিএ থাকবে হচ্ছে আমার 10, ইন টোটাল হলো কত হলো 110, এটা তো বুঝছো? ওকে, এখন আসো আরেকটা জিনিস, এমসিকিউ নাম্বারটাকে আমি ধরলাম এটা এ, মানে আমি এমসিকিউতে যত পাবো সেটাকে আমি এ ধরলাম, একটু বুঝো। তারপর হচ্ছে আমার এসএসসি আমি ধরলাম হচ্ছে বি, তারপরে ধরলাম আমি এইচএসসি ধরলাম হচ্ছে কত সি, আর আমি যেহেতু সেকেন্ড টাইমার, যদি সেকেন্ড টাইমার হই, যদি আমরা সেকেন্ড টাইমার থাকি, আমরা সেকেন্ড টাইমার, তাহলে এর মানটা ধরলাম ডি, এবং এর মান হচ্ছে কত 3, কথা বুঝছো? এমসিকিউ 100 মার্কের মধ্যে তুমি যত পাবা তাকে আমি এ ধরলাম, এসএসসি পয়েন্টটাকে বি ধরলাম, এইচএসসি পয়েন্টটাকে সি ধরলাম, আর যারা সেকেন্ড টাইমার তাদেরকে আমি ডি ধরলাম, 3 মার্ক কাটা। এখন ভর্তি পরীক্ষায় তোমার যে টোটাল মার্কটা আসবে অ্যাজ এ সেকেন্ড টাইমার, অ্যাজ এ ধরো হচ্ছে আমি এখানে সেকেন্ড টাইমার যদি ধরি, তাহলে উত্তর হবে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে ডি মাইনাস, কথা বুঝছো? আর যদি তোমার ফার্স্ট টাইমার যারা এজ এ ফার্স্ট টাইমার, ঠিক আছে, এজ এ ফার্স্ট টাইমার, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, ডি নাই। কথা কি বুঝছো তোমরা? একটু বলো তো আমাকে, একটু হ্যাঁ দেখা যাচ্ছে তোমরা কি না রিয়েল টাচ যারা হচ্ছে কিনা আমাদের অলরেডি এক্সাম বেসে আছো তাদের ভর্তি হইতে হবে না, তোমাদের ভর্তি হইতে হবে না, ঠিক আছে? রিয়েল টাচটা হচ্ছে একদমই নতুন, বলতে যারা হচ্ছে জাস্ট পরীক্ষা দিতে দেওয়ার জন্য আসবে, মানে এখানে শুধু ফাইনাল পরীক্ষা চলবে, ঠিক আছে? টপিক ভিত্তিক না, শুধু ফাইনাল মডেল টেস্ট চলবে শুধু। হ্যাঁ, একটু সবাই একটু বলো তোমরা কি এই ম্যাথটা বুঝতে পারছো, এই জিনিসটা কি বুঝতে পারছো? জি ক্লিয়ার, মানে এটা কেন আমাকে বলবা, কারণ এজন্যই বলবা তুমি এটা পরিষ্কারভাবে বুঝছো কিনা, ঠিক আছে? আরেকটা কথা ইনক্লুড করি, সেটা হচ্ছে কি, ধরেন একটা শিক্ষার্থী এমসিকিউ 100 মার্কের এমসিকিউ, তাই না? 100 মার্কের মধ্যে সে হচ্ছে 85টা দাগাইছে, কয়টা? 85, তাহলে ধরেন হচ্ছে 85টা দাগাইছে 5টা ভুল করছে আর 10টা দাগায় নাই,
কথা কি বুঝছেন? তাহলে টোটাল 100টা হয়েছে। একজন শিক্ষার্থী ধরো আমি 85টা দাগাইছি, এর মধ্যে 5টা কি করছি, ভুল করছি, আর 10টা আমি কি করছি, দাগাই নেই। ঠিক আছে, আচ্ছা এখন যে কাহিনীটা হচ্ছে, ধরো হচ্ছে আমি যে মার্কটা নেগেটিভ আমি হইলো, আমার নেগেটিভ মার্ক যেটা, অর্থাৎ নেগেটিভ যে মার্কটা, এই নেগেটিভ মার্কটা কিন্তু সাবজেক্ট ভিত্তিক না, বুঝছো? এই নেগেটিভ মার্কটা কাটা হবে ফুল মার্কস থেকে। এই যে তুমি যে ধরো হচ্ছে আমি একটা হিসাব করলাম, এই যে হিসাবটা করলাম, এখান থেকে যে নেগেটিভ মার্কটা আছে সেটা বিয়োগ হবে। কথা কি বুঝছো? এইখান থেকে নেগেটিভ মার্কটা বিয়োগ হবে, আবার এইখান থেকে নেগেটিভ মার্কটা বিয়োগ হবে, মানে ফুল নাম্বার থেকে। সেকেন্ড টাইমের হলে সেকেন্ড টাইমের জন্য আলাদা মার্ক বিয়োগ করে যে মার্কটা হবে ওই জায়গা থেকে নেগেটিভ মার্কটা বিয়োগ হবে। ব্যাপারটা ভুলেও এটা সিদ্ধান্ত নিও না যে তুমি বাংলাতে 4টা ভুল করছো তার মানে এটা বাংলা থেকে কাটা যাবে, ইম্পসিবল। এটা কিন্তু না, আমাদের ছবিতে যেটা হয় ফুল মার্কস থেকে কাটা হয়। কথা ক্লিয়ার? এই পর্যন্ত তোমরা বুঝছো তো নাকি? এটা নিয়ে তোমরা অনেকেই কোয়েশ্চেন মানে খুব কনফিউশনে ছিলাম। আমার সাথে সাথে একটু সবাই বলবা, যারা আছো সবাই একটু বলবা, অনেক কিছু ইয়ার আছে, সবাইকে একটু দেখাবো। দেখো পরবর্তী যে আমরা পাশের সন আমরা সবাই জানি, এখানে একটা কোশ্চেন আছে, দেখো এসএসসি 2021 অথবা কি 2022, এইচএসসি 2023 অথবা 2024। এখানে যারা 21 আর 23 তোমরা হচ্ছে সেকেন্ড টাইমার, ঠিক আছে? আর যারা 22 আর 24 তোমরা হইলা অনলি 22 আর 24 সবসময় ফার্স্ট টাইমার। আরেকটা কথা, এখানে অনেকে এরকমটা প্রশ্ন করে, ভাই আমি এসএসসি দিছি হচ্ছে 2021-এ, পরীক্ষা দিছি 24-এ, আমি এইচএসসি পরীক্ষা দিছি 2024-এ, আমি কি ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার? এটা কি হবে? সেকেন্ড টাইমার, অবভিয়াসলি সেকেন্ড টাইমার। ঠিক আছে, এইটা বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু আসে তুমি সেকেন্ড টাইমার, কথা শেষ, একদম পরিষ্কার কথা। ঠিক আছে, তুমি একবার পরীক্ষা দাও অথবা না দাও, ডাজ নট ম্যাটার। তোমার সালের দিক থেকে যদি উল্টাপাল্টা হয় তাদের 22-24 সাল মানে একদম ক্লিয়ার কথা। এইটা হইলে ফার্স্ট টাইমার, মানে এই যেটা হইলে আমার কি হবে সেকেন্ড টাইমার, এটা হলে ফার্স্ট টাইমার, শেষ। হচ্ছে দুইটার একটা কোনো সাল হইলে সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইমার। ঠিক আছে, আশা করি বুঝছো। জমির আবেদন করা যাচ্ছে কিনা? হ্যাঁ আবেদন করা যাচ্ছে, অনেক করতেছে। হ্যাঁ আবেদন করা যাচ্ছে, আবেদন করো, সমস্যা নেই। আবেদন যেহেতু রানিং আছে, আবেদন অবশ্যই করতে পারবা। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। চলো বাবা, এটা কি হতে পারে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো, এই যে লোগোটা, এটা কি হতে পারে বলো, তোমরাই বলো। এখানে লোগো আছে, এখানে এটা কি হতে পারে? এটা সিউ। হ্যাঁ মানে কি বলতেছে ভাই, ইংলিশে আলাদা আলাদা পাস করতে হয়। হ্যাঁ শুধু ইংলিশে না, সবগুলো আলাদা পাস মার্কিং, সবগুলো। হ্যাঁ আলাদা সবগুলাই পাস করতে হবে তোমাকে। এটা কি হুডি? আচ্ছা দেখো আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি তোমরা যারা এক্সাম বেসে আসো তাদের জন্য না, মানে তাদের জন্য পুরস্কার আছে কিন্তু তোমাদের ভর্তি হইতে হবে না। ঠিক আছে, মানে আমাদের বেসিক্যালি হচ্ছে প্রত্যেক বছরই 3টা এক্সাম বেস থাকে এবং সেটা ফুলি লোডেড থাকে। তো আমরা যেহেতু সিইউ নিয়ে পড়াই এবং সিইউ প্যাটার্নে পড়াই, তো আমাদের এর আগে অনেক শিক্ষার্থী পড়েছে এবং অনেক শিক্ষার্থী এখানে এখন মানে ভর্তি হয়ে ক্লাসও করতেছে। ঠিক আছে, তো আমাদের লাস্টে যেটা হয় সেটা হচ্ছে রিয়েল টাচ। ওই রিয়েল টাচের মধ্যে শুধুমাত্র ফাইনাল মোল টেস্ট দিবা, এখানে টপিক ভিত্তিক হবে না। ঠিক আছে, টপিক ভিত্তিক হবে না এবং এইটার ফিটাও কিন্তু কম আছে, মানে টপিক ভিত্তিক সহ যেহেতু আমাদের যা ছিল এখান থেকে একটু কম আছে এই রিয়েল টাচ। এবং এই রিয়েল টাচটাতে আমরা চিন্তা করেছি সম্মিলিত একটা মেরিট স্কোর দিব, যতগুলো শিক্ষার্থী পরীক্ষা দিবা সবাইকে একসাথে পরীক্ষা নিব এবং একসাথে একটা মেরিট তোমাদেরকে দিব। তাহলে ধরো হচ্ছে অনেক শিক্ষার্থী যখন পরীক্ষা দিবে সেখান থেকে তুমি কতম হইছো, তোমার মেরিট পজিশন কত সেটা কিন্তু বুঝতে পারবা। ঠিক আছে, এবং প্রত্যেক পরীক্ষায় শুধু একটা দুইটা না, প্রত্যেক পরীক্ষায় যে ফার্স্ট হবা তাকে এই সিউ লোগো সহ তোমাকে সেই হুডিটা তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে। ঠিক আছে, এবং শুধু তাই নয়, এটা লাইভে তোমাদেরকে মেরিট প্রকাশ করব এবং সেখান থেকে আরো অনেক কিছু তোমাকে বলা হবে। ঠিক আছে, তো প্রত্যেক পরীক্ষায় যে ফার্স্ট হবা তাকে ধরো আমাদের 25টা পরীক্ষা হবে, তাহলে 25 জনকে আমরা দিব। ঠিক আছে, 25 জনকে আমরা হচ্ছে হুডি দিব যদি ফার্স্ট হইতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা শুরু করতেছি as soon as possible, তোমরা পাওয়া যাবা। আর এটার ফিটা হচ্ছে আমাদের 399 টাকা আর কি। ঠিক আছে, এটার ফিটা হচ্ছে জাস্ট 399 টাকা। জাস্ট এখানে তুমি শুধু আবার বলে দে যারা এক্সাম বেস অলরেডি আসো, ফাইনাল টাচ না টার্গেট সি এক্সাম বেস, যারা যারা হচ্ছে অলরেডি বেসে আছো তাদের ভর্তি হইতে হবে না, তোমরা এটা নিয়ে টেনশন করিও না। ঠিক আছে, তোমাদের ভর্তি হইতে হবে না। যারা নতুন আসবে তারা এটাতে ইনক্লুড হবে এবং তারা এইভাবে পরীক্ষাগুলো দিবে। ঠিক আছে,
হ্যাঁ, ফার্স্ট হইলেই একদম হয়ে যাবে, ফার্স্ট হইলেই, ঠিক আছে। তার নাম লাইভে এসে প্রকাশ করবো লাইভে। হ্যাঁ, ওকে, ডান। দেখো এখানে বিষয়ভিত্তিক মান বন্টন। তো আমাদের বি ইউনিটে বাংলা থেকে প্রশ্ন হচ্ছে 30টা, ইংলিশ থেকে কয়টা? 30টা, আর হচ্ছে জেনারেল নলেজ বা জিকে থেকে হচ্ছে 40টা। এই টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা, আমরা এটা খুব ভালোভাবে জানি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি যদি প্রশ্ন ব্যাংকটা ঘাটাঘাটি করো প্রিভিয়াস এর কোশ্চেনগুলা, দেখবা যে বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ এগুলো কিছু টপিক আছে যে টপিকে বারবার প্রশ্ন আসতেছে, বারবার প্রত্যেকবার প্রশ্ন আসতেছে, ওই টপিকগুলো বেশি বেশি পড়তে হবে। এবং আমরা এখানে সাজেশনটা দিয়েছি তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের মান বন্টন। এখন আসো, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একটু ভালোভাবে মাথায় রাখো, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো দেখো এই স্লাইডটার দিকে একটু খেয়াল রাখো। এই স্লাইডটার কথা কি বলছে দেখো। এই স্লাইডটাতে আমরা হচ্ছে দেখবো যে কোন সাবজেক্ট পেতে হলে কত সর্বনিম্ন মানে আমাকে মার্কটা পেতেই হবে, এটা ছাড়া আমি করতে পারবো না, ঠিক আছে? মানে চান্সই হবে না বলতে গেলে, আমার হচ্ছে এটা হবে না। একটু দেখো, দেখো কি বলা হচ্ছে এখানে। এখানে এগুলো সাবজেক্ট, বি ইউনিটে এই সাবজেক্টগুলো আছে, অর্থাৎ বি ইউনিটে বাংলা আছে, ইংলিশ আছে, হিস্টোরি আছে, ফিলোসফি আছে, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, তারপর হচ্ছে আইএমএল, তারপর হচ্ছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, সংস্কৃত, তারপর হচ্ছে বাংলাদেশ স্টাডিজ। এগুলো হচ্ছে বি ইউনিটে আমার সাবজেক্ট। এবং এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য এখানে সর্বনিম্ন রিকোয়ারমেন্টটা দেওয়া আছে। একটু ভালোভাবে খেয়াল করবা, খুব ভালোভাবে। তোমাদের জন্য এই পরিশ্রমটা করা এবং তোমাদের জন্য এই প্যাটার্নটা সাজানো, যেন তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার আগে বুঝতে পারো যে আসলে কোন টাইপের আমার কোন সাবজেক্টের জন্য কত রিকোয়ারমেন্ট লাগে। যখন আমার কোন একটা বিষয়ে ইনপুটটা জানা থাকে তখন কিন্তু আমার জন্য সেই পথটা সহজ হয়ে যায়। যেমন ধরো হচ্ছে তুমি যদি বাংলাতে চান্স পাইতে চাও, মানে বাংলাতে পড়তে চাও বাংলা বিষয় নিয়ে, তাহলে বাংলাতে 17 পাইতে হবে। যদি 17-এর মধ্যে ধরো হচ্ছে তুমি 16.90 পাইছো, তবুও হবে না। মানে যে যে রিকোয়ারমেন্ট সেটাই ফিল আপ করতে হবে, ঠিক আছে? মেরিট পজিশন অনেক অনেক এগিয়ে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু মেরিট পজিশনও তোমার থাকতে হবে এবং হচ্ছে সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্টও ফুলফিল করতে হবে, বুঝছো? আবার ইংলিশে পাইতে হবে 8 আর জিকেতে পাইতে হবে 15, সেটা হচ্ছে বাংলা সাবজেক্টের জন্য। আর ইংলিশ সাবজেক্টের জন্য হচ্ছে বাংলাতে 9, ইংলিশে 18, তারপর হচ্ছে জিকেতে 15। তোমরা অনেকে আমাকে বলছো বা অনেকে প্রশ্ন করো যে ভাই আমরা যদি ইংলিশ সাবজেক্টটা পাইতে চাই তাহলে কি মানে কত রিকোয়ারমেন্ট আমার লাগবে, মানে কত পাইতে হবে? তাহলে এখানে এই যে আমি দিচ্ছি, জাস্ট একটু মাথায় রাখবা আর তাহলেই হচ্ছে আর কি, ঠিক আছে? তো তুমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবা যে আসলে আমার কোন দিকে যাওয়া উচিত বা কোন সাবজেক্টের জন্য আমার কি করা উচিত। তো এখানে 9 পাইতে হবে কোথায়? বাংলাতে। ইংলিশে 18 পাইতে হবে, 18 মানে 30-এর মধ্যে আমাকে 18 পাইতে হবে, ঠিক আছে? হিস্টোরি দেখো, হিস্টোরির মধ্যে বাংলাতে হচ্ছে 9 পাইতে হবে, ইংলিশে 8 পাইতে হবে, আর জিকে তো হচ্ছে 15, বুঝছো? 15। আবার ফিলোসফি, যেটা ফিলোসফিতে বাংলাতে পাইতে হবে আমার 9, ইংলিশে পাইতে হবে 8, জিকেতে পাইতে হবে 15। অর্থাৎ আমি যদি তোমাকে একটু বলি যে এই পর্যন্ত, অর্থাৎ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর জন্য আমার হচ্ছে এই রিকোয়ারমেন্টটা সেম, ঠিক আছে? এই রিকোয়ারমেন্টটা সেম। সবাইকে বুঝছো? দেখো এই যে স্লাইডটা তৈরি করা, এটা মূলত তোমাদের জন্য, যেন হচ্ছে কি কোনো একটা প্রবলেম না হয় বা তুমি যেন তথ্যটা জানো, ঠিক আছে? তাহলে এখানে ফিলোসফি সাবজেক্টে পাইতে হলে এত পাইতে হবে, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার পাইতে হলে বাংলাতে 9, ইংলিশে 8, জিকে তো হচ্ছে 15। এই যে বিষয়গুলা তোমাকে পেতে হবে। তারপরে কি বলতেছে আইএমএল এ কি করতে হবে? বাংলাতে 9, ইংলিশে 18। এটা কিন্তু মানে কি বলে ল্যাঙ্গুয়েজ একটা সাবজেক্ট, তো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের জন্য এটা ইংলিশে অবশ্যই কত পাইতে হবে? তোমার হচ্ছে 18 পাইতে হবে, ঠিক আছে? ভাষাতত্ত্ব যেটা আমরা বলি আইএমএল, ঠিক আছে? তো ইংলিশে অনেক বেশি পাইতে হবে 18 আর জিকেতে 15। দেন হচ্ছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার, যেটা এটা হচ্ছে 9, এখানে 8, এখানে 15। আর সংস্কৃত যেটা, এটা হচ্ছে বাংলাতে 7। এখন তোমার এই প্রশ্ন হইতে পারে, ভাই আমি যদি এই রিকোয়ারমেন্টটাই পাই তাহলে কি আমার চান্স হয়ে যাবে? ভুলেও না, এটা কিন্তু না। মানে আমি 7 পাইলে কি আমি এই সাবজেক্টে পাওয়া যাব? ব্যাপারটা কিন্তু এমন না, এটা সর্বনিম্ন স্কোর। তুমি যদি এতটুকু পাও তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল, বাট এটার জন্য তুমি এখন ধরো হচ্ছে মেরিট পজিশন তোমার 6000, 6000 মেরিট পজিশন তুমি তো এই সাবজেক্টটা পাবা না, ঠিক আছে? 6000 মেরিট পজিশন হয়েছে, তুমি তো ফিলোসফি সাবজেক্টটা পাবা না, কিন্তু রিকোয়ারমেন্ট ঠিক আছে। ফিলোসফিতে বাংলাতে তোমার 9 আছে,
ইংলিশেও 8 আছে, জিকেতেও 15 আছে, তোমার মেরিট পজিশন 6000, তুমি কিন্তু চান্স পাবা না। ঠিক আছে, কেন? কারণ মেরিট পজিশনটাও তোমার ঠিকঠাক থাকতে হবে, শুধু সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্টে হলেই হবে না, মেরিট পজিশনটাও তোমার ঠিকঠাক থাকতে হবে। এটা জাস্ট তারা বলছে যে আমরা যে স্টুডেন্টকে এই সাবজেক্টে নিব তাদের সর্বনিম্ন এই স্কোরটা থাকতে হবে, বেশি হলে সেটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, আশা করি বুঝছো। দেন বাংলাদেশ স্টাডিজ, যেটা এই বাংলাদেশ স্টাডিজের মধ্যে বাংলা হচ্ছে 9, ইংলিশে হচ্ছে 8, আর জিকেতে হচ্ছে 15, সর্বনিম্ন স্কোর এটা। এই স্লাইডটা সবাই বুঝছো কিনা একটু বলো, এই স্লাইডটা সবাই বুঝছো কিনা, 100% বুঝছো কিনা বলো। মানে সাবজেক্ট সম্পর্কে তোমার অনেক প্রশ্ন থাকতে পারে, আমি আস্তে আস্তে সবকিছু বলবো, তুমি যেটা আমি পড়াচ্ছি এটা একটু খেয়াল করবা এবং এটা 100% বুঝছো কিনা সেটা আমাকে একটু জানাবা। ঠিক আছে, আমরা চাই যে তোমাদের ছবি নিয়ে যেন কোনো কি না থাকে, কোনো প্রশ্ন বা ডাউট না থাকে কোনো একটা বিষয় বুঝতে বা জানতে। এটার জন্য আমরা তোমাদের জন্য প্রতিনিয়তই বিভিন্ন তথ্য দিয়ে যাচ্ছি। একটু বলবা যে সবাই 100% বলছো কিনা, এই স্লাইডটা শেষ হয়েছে কিনা এটা আমাকে বলতে হবে। আমাদের সাথে আছে মিল্লাত খান আছে, পূজা মল্লিক বলতেছো আবেদন কখন শুরু হবে? ভাই এটা কি বুঝছো, এটা আমাকে বলো, এটা বলো আমাকে। জান্নাতেন বলছে 100% বুঝছো, খাদিজা বলছে, তারপর বলছে তাহরিনা জি ভাইয়া। সবাই আমাকে বলতে হবে, সবাই বলতে হবে, কারণ আমি সবার জন্য এটা পড়াচ্ছি, আমি একজনের জন্য পড়াচ্ছি না যে তুমি শুধুমাত্র স্পেসিফিক, এটা না, সবার জন্যই পড়াচ্ছি। সবাইকে একটু আমাকে বলতে হবে, আমি যেহেতু তোমাকে বোঝাচ্ছি আমার কথাটাও শুনতে হবে, দেন তোমার কাছ থেকে আমি সেই ইনপুটটা চাবো, সবাই বুঝছো কিনা। ঠিক আছে, আমাকে একটু বলতে হবে আমার সাথে। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস এসব বলছে মাহমুদুল ইসলাম ডান ভাইয়া। এই তথ্যগুলা যদি তুমি প্রসপেক্টে দেখো আমাদের যেটা, তখন তোমার অনেক দেখবা যে বুঝতে অসুবিধা হচ্ছে, আর তোমাকে আমি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, এটা ইজি না? অবভিয়াসলি। ডান, দেখো পরবর্তী স্লাইডে এখানে একটা আছে শিক্ষা অনুষদ, যেটা অর্থাৎ এডুকেশন যে জিনিসটা আছে, শিক্ষা অনুষদ মানে হচ্ছে IER। ঠিক আছে, এই সাবজেক্টটা হচ্ছে IER, ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, যে এটা আছে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, শিক্ষা ও গবেষণা সাবজেক্টটা। তো এইটার জন্য সর্বনিম্ন স্কোরটা আমার কি থাকতে হবে, খুবই অল্পই আছে এটাতে। তো এখানে এই যে IER সম্পর্কে একটু তথ্য তোমাকে আমি দেই, IER সম্পর্কে একটু তথ্য দেই, অনেকে আবার এটা জানো না, পরে চান্স পাওয়ার পরে বুঝতে পারো। এই IER এর 3টা ভাগ আছে, বুঝছো? একটা হচ্ছে আমার সায়েন্স, এখানে সায়েন্স, আর একটা হচ্ছে আমার হিউম্যানিটিস মানে হচ্ছে মানবিক একটা আছে, আরেকটা হচ্ছে আমার কমার্স, আরেকটা হচ্ছে আমার কমার্স। দেখো এখানে 3টা জিনিস আছে। তো 3টা জিনিসের মধ্যে এই যে সায়েন্স থেকে, অর্থাৎ যারা হচ্ছে HSC তে সায়েন্স নিয়ে পড়ে আসছো তারা এখানে সায়েন্সের সাবজেক্ট পড়বা। যারা HSC তে ধরো হচ্ছে মানবিক থেকে পড়াশোনা করে আসছো তারা এই মানবিক সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করবা। যারা হচ্ছে HSC তে কমার্স নিয়ে পড়াশোনা করে আসছো তারা কিন্তু কমার্স নিয়ে এখানে পড়াশোনা করবা। তো তুমি সার্কুলারের মধ্যে যদি পড়তে চাও পাবা, কিন্তু ওইভাবে না যেভাবে আমি তোমাকে বুঝাচ্ছি। ঠিক আছে, তো এই জন্যই তোমার অবশ্যই এটা অবশ্যই ভাইটাল। তো এখানে টোটাল হচ্ছে ধরো 12টা সাবজেক্ট হলে, টোটাল 12টা সাবজেক্ট হলে এখানে এই সাবজেক্টগুলোকে 2টা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে কম্বাইন্ড সাবজেক্ট, একটা হচ্ছে আমার কম্বাইন্ড সাবজেক্ট, আর একটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট, আর একটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট। একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, এই IER সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, একটু খেয়াল করতে হবে। এদিকে কোথায় ছিলাম? আচ্ছা শেষ, চলে গেছে। দেখো এখানে যেটা বলা হচ্ছে, ধরো IER সম্পর্কে আবার একটু লিখতে হবে। ধরো হচ্ছে IER, হ্যাঁ, এখান থেকে 3টা আছে। তো এখন 2টা জিনিস, তো একটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমার গ্রুপ সাবজেক্ট, আচ্ছা, আর একটা হচ্ছে কম্বাইন্ড সাবজেক্ট। ঠিক আছে, কম্বাইন্ড, এই 2টা। গ্রুপ সাবজেক্ট কোনটা? যে গ্রুপে তুমি HSC পাস করছো এই গ্রুপের সাবজেক্ট তুমি পড়বা। যেমন ধরো তুমি সায়েন্সের হলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই 4টা তোমাকে পড়তে হবে। ঠিক আছে, আর তুমি যদি ধরো হচ্ছে কমার্সের হও তাহলে এখানে হিসাব বিজ্ঞান আছে, মার্কেটিং আছে, ওই সাবজেক্টগুলো তুমি পড়বা। আর যারা হচ্ছে হিউম্যানিটি থেকে আসবা, মানবিক থেকে, তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো পড়বা, জিওগ্রাফি আছে, তাই না, এগুলো তুমি পড়বা, ইকোনমিক্স আছে হয়তো, এগুলো পড়বা। আর কম্বাইন্ড সাবজেক্ট কোনটা? সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে ICT আছে, তারপর হচ্ছে তোমার এডুকেশন বাংলাদেশ আছে, ফিলোসফি ফাউন্ডেশন আছে, অনেকগুলো সাবজেক্ট আছে। ঠিক আছে, আশা করি এটা সম্পর্কে তুমি বুঝছো। এখানে 3টা গ্রুপ আছে। ওকে,
আশা করি বুঝছো। এইটা কেন তথ্য দিচ্ছি, কারণ তোমার আগে থেকে জানা উচিত, এবং এটা শিক্ষা একটা সাবজেক্ট, এটা বলা যায় ইন্টারন্যাশনাল বলা যায়, কারণ এখানে তুমি অনেক রিসার্চ করতে পারবা। এটা যেহেতু এডুকেশনাল রিসার্চ, মানে রিসার্চ করা, বিভিন্ন লেখাপড়া সম্পর্কিত রিসার্চ করা ইত্যাদি। তো এটার জন্য এই মার্কটা তোমার সর্বনিম্ন লাগবে। আর হচ্ছে তোমাকে এইচএসসি তে যে যে গ্রুপ থেকে আসবে এখানে ওই সাবজেক্টগুলো তুমি পড়বা, গ্রুপ সাবজেক্ট থাকবে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ওকে, ডান। পরবর্তীতে আমরা যাই। এখন তোমাদের একটা কোশ্চেন হচ্ছে, ভাই এই যে মেধা স্কোর যে মেরিট প্রকাশ করবে, হ্যাঁ, তোমাদের প্রশ্ন হচ্ছে মেরিট প্রকাশ করবে, এই মেরিট প্রকাশের ক্ষেত্রে আমার কি ধরনের ক্রাইটেরিয়াগুলো ফলো করবে, কি কি ক্রাইটেরিয়া ফলো করবে এটা একটু বলি। তো মেরিট প্রকাশ করার জন্য এই 6টা জিনিস অবশ্যই খেয়াল করবে তারা। তখন মেরিট প্রকাশ করবে, তোমার মার্কিং যে জিনিসটা হবে সেটার জন্য তারা এই ফলোটা হিসাব করবে। সেটা হচ্ছে কি, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর। ধরো একজন শিক্ষার্থী আছে এরকম, ধরো 99, দুইজনে 99 পাইছে, তখন সে কি করবে? দুজনেই 99 পাইছে, এখন তাকে কি করা যায়, তাকে কিভাবে সম্পাদনটা করবে বা মূল্যায়নটা করবে? দুইজনে তো সেম পাইছে, ঠিক আছে, তো তার মেরিট পজিশনটা কিভাবে আইডেন্টিফাই করবে? এটার জন্য এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করবে। প্রথম হচ্ছে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর, দ্বিতীয় কথা হচ্ছে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর। তার মানে এই বি ইউনিটে ইংরেজিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে, যে ইংলিশে ভালো পারবে তাকে একটু উপরে রাখা হবে, বুঝছো? তারপরে বলা হচ্ছে ভর্তি পরীক্ষায় বাংলা ঐচ্ছিক ইংরেজি, এটা না ঐচ্ছিকটা লিখছেন যারা হচ্ছে ফরেন থেকে আসবে বা এরকম কিছু। ভর্তি পরীক্ষায় বাংলায় বিষয়ে প্রাপ্ত নম্বর, প্রথমে ইংরেজি, তারপর বাংলায়। তারপর দেখবে জিকেতে কত পাইছো। ধরো একজন শিক্ষার্থী, যেটা বললাম, ধরো 99, সেও পাইছে, এও 99 পাইছে। এখন মেরিট স্কোরে তাকে কাকে আগে রাখবে? দুইজনে তো সমান পাইছে, কেমনে কি সম্ভব? তো এখন এই লোকের ইংলিশ দেখবে, তার থেকে কি সে কি বেশি পাইছে, যদি বেশি পাইছে তাকে আগে রাখবে, বুঝছো? যদি দেখে যে এর ইংলিশ নাম্বার আর তার ইংলিশ নাম্বার দুইটাই সমান হয়েছে, তারপরে তারা দেখবে বাংলাতে কে কত বেশি পাইছে। যদি বাংলাতে এই বেশি পায় তাকে এই আগে রাখবে। তারপরে যদি দেখে যে বাংলাতে দুইজনই সেম, এও মার্ক যত পাইছে এও তত পাইছে, এমন তো সম্ভব না, তারপরে বলতেছি আর কি। তারপর ধরো হচ্ছে দুইটাই সেম হইলো, এখন জিকেতে এ যা পাইছে এও তাই পাইছে, এটাও সেম, এখন কি করা যায়? এখন কি করবে বলো তো? এখন যে কাহিনীটা করবে সেটা হচ্ছে, এই দেখো বলতেছে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর জন্য, মানে জন্ম তারিখ, সরি এটা হবে জন্ম তারিখ জ্যেষ্ঠতার ভিত্তিতে। এখন বয়সে যে বড় তাকে আগে দিবে, বুঝছো? আশা করি বুঝছো, আশা করি বুঝছো যে বয়সে বড় হবে তাকে আগে দিবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলোর মাধ্যমে তোমার মেরিট স্কোরগুলো লাগবে। তুমি হয়তো আজকে থেকে প্রায় 2 মাস পরে, 2.5 মাস পরে জানবা, ভাই কেমনে মেরিট হবে বুঝতেছে না। এই যে তোমার তথ্যটা আজকে দিচ্ছি, আগামী 2 মাস পরে যেন তোমাকে হতাশ না করতে হয়, এই তথ্য না খুঁজতে হয়, ঠিক আছে? এগুলা, এই যে আমি তো প্রথমেই বলছি যে অজানা যে তথ্যগুলা, সেটা নিয়ে আজকের এই লাইভ সেশনটা, অনেকে আছিলাম বা অনেকে চলে গেছো বা অনেকে জানো না সেটা। তো তোমরা জানি না কোথায় কি দেখতেছো না দেখতেছো, বা দেখতেছো যে কি বলে নাটক দেখতেছো, গান দেখতেছো, ঠিক আছে? তো ভর্তি পরীক্ষার সামনে সেই গুরুত্বপূর্ণ ইয়েগুলাই দেখা উচিত। তাহলে এই জিনিসগুলা নিয়ে তোমার হচ্ছে মেরিট প্রকাশটা করে তারা। তাহলে এই যে 6টা জিনিস, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, তারপরে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর, ভর্তি পরীক্ষায় বাংলা আর ঐচ্ছিক বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর, ভর্তি পরীক্ষায় জিকে প্রাপ্ত নম্বর, আর সংশ্লিষ্ট পরীক্ষার্থীর জন্য তারিখ জ্যেষ্ঠতার ভিত্তিতে, ঠিক আছে? যে বড় তাকে একটু আগে রাখে, এটা। এখন বলো বুঝছো কিনা, মানে এটা নিয়ে তোমাদের কনফিউশন আছে? এটা নিয়ে কনফিউশন আছে। আমি চিন্তা করতেছিলাম যে তোমাদেরকে এমন একটা ক্লাসটা দেওয়া দরকার যেটার মাধ্যমে তোমরা 100% জানতে পারবা। 2জন স্টুডেন্ট, 4জন স্টুডেন্ট যাই জানুক না কেন জানতে পারবা, যেমন তোমাদের মাধ্যমে যেন আরেকজন জানতে পারে যে সঙ্গে এখানে আসলে কি ক্রাইটেরিয়াগুলো আছে, ঠিক আছে? ছবি নিয়ে যত তথ্য, ছবি নিয়ে যত ইনফরমেশন, ছবি নিয়ে যত কিছু, যত প্রস্তুতি, সেটা আমাদের কাছ থেকে 100% তোমরা ইনশাল্লাহ পাবা এবং দিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, উপ ইউনিটের জন্য আবেদন ফি কত? উপ ইউনিট আর বড় ইউনিট, ছোট ইউনিট, যেটি হোক না কেন সবাই সেম, সবাই সেম। এইটা তাহলে শেষ, আশা করি বুঝছো। আমাদের বি ইউনিটটা শেষ। এখন চলো তোমাকে ডি ইউনিটটা একটু দেখাই। বি ইউনিট কিন্তু শেষ। বি ইউনিট সম্পর্কে সবাই কি বুঝছো? মানে 100% ক্লিয়ার হয়েছে কত নাকি? ডি ইউনিট সম্পর্কে 100% আশা করি ক্লিয়ার। আচ্ছা, ডি ইউনিট সম্পর্কে আমরা একটু দেখবো। বি ইউনিট সবাইকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ডি ইউনিটেও কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো তোমাদের জন্য এখন রাখা আছে।
যদি বয়স সমান হয় তখন তাহলে যে এখানে মূল্যায়ন করতেছে হেই মারা যাবে, ঠিক আছে। এই এই একটা টস করবে জান্নাত উঠছে নাকি ফারিয়া উঠছে, এখন যেটা উঠে সেটাই হবে। টসে তো যে কোনো একজন আসবে নাকি, টস করবে। এই কথার কথা বললাম আর কি, ইয়ে করে নিও না, সিরিয়াস ভাবে নিও না, কেমন। এত কিছু কি মিলে কখনো দেখছো? এত কিছু মিলে, বয়সও মিলে গেল, আবার হচ্ছে মার্কসও মিলে গেল, এমন কখনো হয়? হ্যাঁ, এমন যদি হয় যে সবকিছু সেম সেম, ঠিক আছে, তাহলে যিনি মূল্যায়ন করবে উনি কুমাই চলে যাবে আর কি, এছাড়া কোনো উপায় নাই, কুমাই চলে যাবে। আশা করি বুঝছো। আচ্ছা, কোনো কোয়েশ্চেন নাই? ডি ইউনিট সম্পর্কে তো আসি আমরা। হ্যাঁ হ্যাঁ, ফিজ বলছে কি বয়স সমান হলে দিন কাউন্ট করবে, হ্যাঁ সময় কাউন্ট করবে। এখন কি সে তো জানে যে সে এখনো বেঁচে আছে বা এরকম কোনো কিছু, হ্যাঁ দিন কাউন্ট করবে, বাহ। আচ্ছা, এটা যাও, বলা হচ্ছে ডি ইউনিট, যেটা ডি ইউনিটে 22 মার্চ পরীক্ষা, 2025 শনিবারের পরীক্ষা, এটা আসন সংখ্যা হচ্ছে 862টা, ঠিক আছে, 862টা। তো তারপরে আসো এই আবেদন যোগ্যতা জিনিসটার ক্ষেত্রে আমরা একটু কনফিউশনটা ক্লিয়ার করি। বয়স যদি মিলে যায় তাহলে তখন আবার যিনি মূল্যায়ন করবে উনি বলতে পারে কে আগে বিয়ে করে তাকে আগে দিবে, ঠিক আছে। তখন দেখবে যে বিয়ে আগে কে করে, তখন হয়তো বাসায় ফোন দিবে আর কি। যাই হোক, দেখো এখানে আবেদন যোগ্যতা জিনিসটা দেখো। হ্যাঁ, আবেদন যোগ্যতার মধ্যে আমরা যে জিনিসটা দেখবো, সায়েন্স আর কমার্স আর হচ্ছে এখানে হিউম্যানিটিস, যে কোনো বিভাগ থেকে আসো না কেন, সায়েন্স আর্টস কমার্স যেখান থেকে তুমি আসো না কেন, তোমার জন্য মার্ক হচ্ছে 3.50 করে, 3.50 টোটাল হচ্ছে 8.00। আগে যেটা ছিল 3.57 ছিল, 7.57 ছিল, 5 ছিল আর কি। আগে ছিল 7.50, এখন হচ্ছে 8.00, ঠিক আছে। হ্যাঁ, আবেদন করা যাচ্ছে তো। ওকে, আশা করি বুঝছো। দেন এইটা হচ্ছে আমার রিকোয়ারমেন্টটা, ঠিক আছে। পরবর্তী স্লাইডে আসো, পাশের সন সেম কথা, ওই একই পাশের সন হবে। সেখানে বলা হচ্ছে 2021, এরা হচ্ছে মূলত সেকেন্ড টাইমার আর তারা হচ্ছে মূলত ফার্স্ট টাইমার, ঠিক আছে, ফার্স্ট টাইমার। যদি এরকম কখনো হয় যে আড়াআড়ি সম্পর্ক করতেছে, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে আড়াআড়ি, ঠিক আছে, মানে ঝগড়াটা না, আড়াআড়ি সম্পর্ক, এরকম যদি সম্পর্ক হয়, এরকম সম্পর্ক কখনো তো হবে না, শুধু এটা দ্বারাই সম্ভব, এরকম কখনো হবে না। ধরো এসএসসি 21, এইচএসসি 2024, ইউ আর সেকেন্ড টাইমার, ঠিক আছে। এরকম আড়াআড়ি সম্পর্ক হলে সেকেন্ড টাইমার, এরকমটা তো কখনোই হবে না। 2022 যদি এসএসসি করে 2023 কখনো এসএসসি হবে, সেটা হবে না, এটা সম্ভব। আর এরকমটা হইলে সেটা হবে সেকেন্ড টাইমার। আর এই লাইনটা সেকেন্ড, এই লাইনটা ফার্স্ট, শেষ। আশা করি আর কোনো ঝামেলা নাই। চলো আমরা এখানে মার্ক ডিস্ট্রিবিউশনে আসি। সাবজেক্ট হবে এখানে মূলত হচ্ছে কয়টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, আইকিউ, এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে কম্পালসারি, ঠিক আছে। এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি, একদম পরীক্ষায় আনসার করতেই হবে, মাস্ট আনসার করতে হবে। এবং ভর্তি পরীক্ষার সময় যে ধরনের তোমাদের যে স্লাইডটা দিবে, যে মার্কিং যে এটা দিবে, ওএমআর শিটটা দিবে, ওই ওএমআর শিটের মধ্যে আলাদা আলাদা একটা ঘর করা থাকবে, যেটা বাংলা, এটা ইংলিশ, এরকম ঘর করা থাকবে। সেখানে তোমরা আগে এরকম বৃত্ত ভরাট করে দেন আনসার করতে হবে। বাংলাতে 30, ইংলিশে 30, আইকিউতে হচ্ছে 20, আর জিকে, ম্যাথ, ইকোনমিক্স, এই তিনটার মধ্যে যে কোনো একটা, এটা হচ্ছে 20 মার্কে পরীক্ষা আসবে। অনেকেরই ভ্রান্ত ধারণা থাকে যে আমি যদি ইকোনমিক্স পাইতে যাই, মানে ইকোনমিক্স ডিপার্টমেন্টে চান্স পাইতে যাই, তাহলে হয়তো আমাকে ইকোনমিক্স দেখাইতে হবে, এমনটা কিন্তু না। আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে আমাদের জিকে এখানে ছিল, তো তারা জিকে দেখাইছে, এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টে অনেকেই আছে এখানে আমাদের, ঠিক আছে। তো এখানে যে কোনো একটা দাগাইলেই হবে। যারা ম্যাথ ভালো পারো তারা ম্যাথ দাগাবা, যারা জিকে ভালো পারো জিকে দাগাইতে পারো, যারা ইকোনমিক্স ভালো পারো ইকোনমিক্স দাবা, এটা তোমার উপর নির্ভর, ঠিক আছে। টাকা কমবে কিনা এটা নিয়ে আলোচনা এখনো চলমান আছে, তারা কোনো সিদ্ধান্ত এখনো দিচ্ছে না। তো কোনো একটা সিদ্ধান্ত আসলে অবশ্যই তোমাদেরকে জানানো হবে। তোমরা আবেদন করো, যেহেতু আবেদনটা কন্টিনিউ আছে, গতকালকে একটা ইনফরমেশন দিয়েছিল তারা, তার পরবর্তীতে যেটা
কখন মানে তারা তো অ্যাপ্লিকেশন অফ করে নেয়, মানে কন্টিনিউ রাখছে। যেহেতু কন্টিনিউ রাখছে তাহলে আবেদন করো, পেমেন্ট করো। যদি সেখানে কোনো পরিবর্তন আসে বা ফিটা কম আসার কোনো ফ্যাসিলিটি থাকে, তাহলে সেটা হয়তো তোমাদের জন্য আলাদা একটা কিছু করতে পারে। যারা আবেদনটা করে ফেলছো, অনেকে আছো না 1000 টাকা আবেদন করছো, হায় হায় কি হবে এখন যদি আবেদন ফি কমে যায়, আমার তো 1000 টাকা দিয়ে দিছি, বাকিটা কি হবে? তো এটা নিয়ে টেনশন নাই, তোমার প্রাপ্য জিনিসটাই তোমাকে দিবে, ঠিক আছে? এইটা তো আবেদন শুরু করে আবেদন করতে পারো। ডান, পরবর্তী আসো অনুষদ। আচ্ছা, এখানে 3টা অনুষদ আছে আমাদের এই ডি ইউনিটে, 3টা অনুষদ এখানে আছে। একটা হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞান অনুষদ, ঠিক আছে? একটা হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ। এখানে 3টা অনুষদ আছে, একটা হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ, আরেকটা হচ্ছে আমাদের আইন অনুষদ, একটা হচ্ছে আইন অনুষদ, আরেকটা হচ্ছে আমাদের জীববিজ্ঞান অনুষদ। এই 3টা অনুষদ এখানে আছে, বুঝছো? এখানে অনুষদ হচ্ছে আমাদের ডি ইউনিটে 3টা অনুষদ আছে। এই 3টা অনুষদের মধ্যে আমরা সমাজ বিজ্ঞান অনুষদ পাবো, আইন অনুষদ পাবো, জীববিজ্ঞান অনুষদ পাবো, এবং প্রত্যেকটা অনুষদের জন্য আলাদা আলাদা সাবজেক্ট আছে, যেগুলো আমরা একটু এখন দেখবো তোমাদেরকে, ঠিক আছে? এখন দেখাবো। এখানে 3টাই থাকবে, ইকোনমিক্স থাকবে না, মানে 3টার মধ্যে যে কোনো একটা তুমি আনসার করবে, আগে সবগুলোই থাকবে, সব থাকবে, 3টার মধ্যে যে কোনো একটা আনসার করবে, ঠিক আছে? আমার বাংলা লেখা আগে থেকেই সুন্দর, ইংলিশ লেখাও আগে থেকেই সুন্দর, তারা ওরা করতে গিয়ে একটু ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এই তো আমরা এখন চলো যাই এখানে। এই স্লাইডটা দেখো, এই স্লাইডটা তৈরি করতে আমার ধরো হচ্ছে যখন আমি ভাবছি যে কষ্ট হলেও তোমাদের জন্য তৈরি করা উচিত, কারণ তোমরা অনেকে কনফিউশনে আছো, মানে কেমনে কি করা যায়। তো ধরো ভর্তি সার্কুলার পরও কিন্তু বুঝতে পারো না, তখন আবার আমাদের কি কোশ্চেন করো, এটা কি হয়েছে। তো এটার জন্য একদম এক স্লাইডের মধ্যে সবকিছু দিয়ে দিছি। যদি কেউ তোমাকে কখনো প্রশ্ন করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার অনুযায়ী কি কি, তোমরা এই ক্লাসটা তাদেরকে দিয়ে দিবা, তাহলে তারা কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে? কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এইটা দেখো এখানে কত সুন্দর করে সাজানো আছে, একটু খেয়াল করো। বলা হচ্ছে যে সাবজেক্ট, এগুলো বাংলাতে পাইতে হবে, ইংলিশে পাইতে হবে, আইকিউ আর জিকে ম্যাথ ইকোনমিক্সে পাইতে হবে। এখন দেখো ইকোনমিক্স সাবজেক্টটা যদি পেতে চাও, তুমি যদি ইকোনমিক্স সাবজেক্টটা কি করতে চাও, পেতে চাও, তাহলে বাংলাতে 10 পাইতে হবে, ইংলিশে 10 পাইতে হবে, আইকিউতে 8, আর ওই 3টা থেকে যে কোনো মানে একটাতে 8 পাইলেই হবে। এখানে কিন্তু বলে নাই যে ইকোনমিক্সের জন্য, এখানে কিন্তু সব বলছে, দেখছো? জিকে, ম্যাথ, আইকিউ 3টাই বলছে কিন্তু। তবে এই ইকোনমিক্স সাবজেক্ট পাইতে গেলে তোমার এইচএসসি তে অবশ্যই ইকোনমিক্স সাবজেক্টে মানে একটা মার্ক থাকতে হবে, ঠিক আছে? একটা মার্ক অবভিয়াসলি সেখানে থাকতে হবে ইকোনমিক্সে। আচ্ছা, তারপর দেখো পলিটিক্যাল সায়েন্স, এটা সাবজেক্ট ভিত্তিক কোনো কিছু নাই, এইচএসসির কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু নাই। পলিটিক্যাল সায়েন্সের মধ্যে তোমার বাংলাতে 10, ইংলিশে 10, আইকিউতে 8, ওই জিকে ম্যাথ ইকোনমিক্স যে কোনো একটা 8 পাইলেই হবে। তার মানে সায়েন্স আর্টস কমার্স সবাই পারতেছে সেখানে। সোশিওলজিতে সাবজেক্টটা পাইতে গেলে বাংলাতে 10, ইংলিশে 10, আইকিউ 8, সিমিলার। এখান থেকে শুরু করে একদম কোন পর্যন্ত দেওয়া যায় সবগুলাই তো সেম, মানে এখান থেকে যেগুলো আছে সব সেম, ঠিক আছে? সব সেম। মানে এখানে কি কি সাবজেক্ট আছে দেখো, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আইআর যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল রিলেশন, এটাকে আবার বলিও না ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, তাহলে হয়ে যাবে আন্তর্জাতিক, হ্যাঁ এরকমটা, ইন্টারন্যাশনাল রিলেশন যে জিনিসটা এটা হবে। কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, সাংবাদিকতা করার ইচ্ছা যাদের খুবই ভালো, তারা এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। দেন ডেভেলপমেন্ট স্টাডিজ, তারপর হচ্ছে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, এইগুলো হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত সাবজেক্টগুলা, এবং এগুলা পাইতে গেলে এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে সর্বনিম্ন, আর সর্বোচ্চ তো পাইলে সেটা প্লাস পয়েন্ট। এই বুঝছো কিনা বলো, সবাই বুঝছো? সবাই একটু বলো যে এটা ক্লিয়ার লেগেছে, সবাই একটু বলো, ঠিক আছে? সবাই 100% একটু বলো, আমি তোমাদের জন্য এটা করেছি, সবার কাছ থেকে মতামত চাচ্ছি, সবাই এটা বুঝছো কিনা, এই স্লাইডটা সবাই বুঝছো কিনা, বলো। আমি দেখি এখানে সানজিদ এফরিন ইকোনমিক্স ড্রিম, দোয়া করি যেন স্বপ্ন পূরণ হয়। দেন তাসপিয়া সুলতানা মনি বলছে ক্লিয়ার। জুই আক্তার ওয়ালাইকুম আসসালাম। জানজাবিল আমার বলছে বুঝছি, হাতের লেখা সুন্দর আছে, পড়াশোনায় স্মার্ট হতে হবে।
তারপর হচ্ছে মাহিন হোসেন রাব্বি বলছে জিকে ম্যাথ আইকিউ 3টা মিলে 20টা দাগালে হবে না। 3টা মিলে 20টা দাগালে হবে না বলতে কি বুঝালে, আমি কিছু বুঝি নাই। এইচএস ওপি বলছে ক্লিয়ার। প্রীতি সুলতানা ড্রিম জার্নালিজম, ওকে ভালো। নিয়ম মার্মা বলছে বুঝছি, হ্যাঁ। তারপর হচ্ছে ফিস ভালো হয়ে যাও ভাই, সময় এখনো আছে। শারমিন আলম বলছি ভাইয়া বুঝছি। রিদি ক্লিয়ার। আপনাকে আজকে দেখছি রিক্সা করে যেতে, এর কে? নুসরা, কোথায় দেখছো আমাকে রিক্সা করে যেতে? আজকে তো আমি রিক্সা করে মধ্যে উঠি নেই মনে হচ্ছে, নাকি উঠছিলাম? আচ্ছা, মাত্র আবেদন করে আসছি তাই লেট হয়েছে। ওকে ওকে, সায়েন্স থেকে অবশ্যই। এখানে তো সবাই পরীক্ষা দিতে পারতেছো ভাইয়া, সবাই পরীক্ষা দিতে পারতেছো। তুমি সায়েন্স থাকো, কমার্স থাকো, মানবিক থাকো, সবাই পরীক্ষা দিতে পারবো এবং যে কোনো একটা দেখাতে পারবো ওই 3টার মধ্যে, কোনো সমস্যা নেই। তাহলে স্লাইডটা উল্টে ফেললাম, হ্যাঁ। আচ্ছা, এক্সামে ভর্তি হবে। এক্সামে যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে পেজে নক করো, পেজে নক করলে সেখানে বিস্তারিত তোমাকে বলে দিবে, ঠিক আছে। আর রিয়েল টাস্কটা তোমাদের জন্য অনেক কিছু হতে যাচ্ছে রিয়েল টাস্কটার মধ্যে, হ্যাঁ। আরেকটা কথা না বললে না, সেটা হচ্ছে অনেকে আবার ইংলিশ নিয়ে প্রবলেম, অনেকে ইংলিশ নিয়ে বলতেছ। ইংলিশের জন্য আমার 10 তারিখ থেকে শুরু হচ্ছে বুস্টার বেসটা। 10 তারিখ তোমরা অনেকে আবার যুক্ত আছে এখানে যারা ক্লাস করতেছো। 10 তারিখ থেকে ইংলিশ ফাইনাল বুস্টার বেসটা যুক্ত হচ্ছে। বুস্টার বেস কেন? কারণ তোমাকে বুস্ট করবে সেটাকে, ঠিক আছে। যতটুকু উইক পয়েন্ট আছে সেটাকে একদম স্ট্রং করে দিবে। তো 10 তারিখ থেকে শুরু হচ্ছে, ভর্তি চলমান আছে। প্রথম থেকে ক্লাসগুলো করার জন্য আগে থেকে ভর্তি হয়ে গেলে আমার মনে হয় ভালো হয়। দেন নেক্সট এখানে আছে আইন অনুষদ। কি আছে বলো? আইন অনুষদ আছে। এই আইন অনুষদের মধ্যে অনেকগুলা কি আছে, রিকোয়ারমেন্ট আছে, বুঝছো? রিকোয়ারমেন্ট আছে, খুব ভালোভাবে একটু দেখো। কি বলা হচ্ছে? সাবজেক্ট ল, এসএসসি তে কমপক্ষে তোমার 4.0 থাকতে হবে, মাস্ট। ধরো এইচএসসি ব্যাকগ্রাউন্ডের একটা শিক্ষার্থী, সে জিপিএ 5 পেয়েছে। কত পেয়েছে? জিপিএ 5। এসএসসি তে সে 3.99 পেয়েছে। সে পরীক্ষা দিতে পারবে কিন্তু ল পাবে না, সে ল পাবে না। যে যে রিকোয়ারমেন্ট বলা আছে ওইটাই তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এটা 4 পয়েন্ট লাগবে, এখানেও 4 পয়েন্ট লাগবে। আর মিনিমাম ইংলিশে 3.50 থাকতে হবে। কোথায় কোথায়? এসএসসি প্লাস এইচএসসি, দুইটাতেই ইংলিশে মিনিমাম 3.50 থাকতে হবে। যদি না থাকে তুমি লটা পাবা না। যদি প্রথম হও, তুমি মেডিসিন প্রথম হইছো, একদম প্রথম ফার্স্ট হইছো, যদি প্রথম হইছো কিন্তু তোমার ইংলিশে এসএসসি এইচএসসি এর মধ্যে এটা নাই, তুমি পাবা না তাদের সার্কুলার অনুযায়ী, ঠিক আছে। তারা যে তথ্যটা দিয়েছে তুমি পাবা না। আর বাংলাতে হচ্ছে 10 মার্ক পাইতে হবে, ইংলিশে 15 মার্ক পাইতে হবে। আর এখানে যেহেতু কোনো প্যাসেজ নাই, পাওয়াটাই সহজ মনে হয়। আর আইকিউতে 8 পাইতে হবে। আর এখানে যে কোনো 3টার মধ্যে যে কোনো একটাতে 8 পাইলেই হবে। তাহলে এই রিকোয়ারমেন্টটা হচ্ছে তোমার আইন অনুষদের জন্য। আর টোটাল জিপিএ লাগবে 8.50, ঠিক আছে। 8.50। আশা করি তোমরা যারা আছো এখানে ক্লাসটা দেখতেছো, তো ল নিয়ে আশা করি তোমাদের কোনো কনফিউশন নাই, ঠিক আছে। শুধু ল না, যতগুলো ইনফরমেশন দিছি একটা নিয়েও যেন তোমাদের কনফিউশনটা না থাকে। বলতেছিলাম জিকে থেকে 10টা দিলাম, গণিত হ্যাঁ বাবা হবে 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 হবে। এখন আমি আমার ক্লাস 6 এ একটা কাহিনী বলি তোমার কথা সাপেক্ষে, হ্যাঁ। ক্লাস 6 এ আমি যখন ক্লাস 6 এ উঠি আর কি, একদম মানে প্রথম শুরুর সময় আর কি, তখন তো আসলে বুঝতে পারি না। তো আমরা যখন ক্লাস 4 এ 5 এ পড়াশোনা করছি, তখন বলতো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এই তো বলতো পরিবেশ কাকে বলে, আমার চারপাশে যা কিছু আছে সবকিছু নিয়ে পরিবেশ, এরকম উত্তরগুলো দিতাম। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, এটা আমরা ক্লাস 5 পর্যন্ত শিখে আসছি। কিন্তু যখন আমরা ক্লাস 6 এ উঠলাম তখন তো সৃজনশীল, তো তখন উপরে লেখা আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সময় দিছে 2 ঘন্টা 10 মিনিট, সরি 2 ঘন্টা 30 মিনিট সময় দিছে, অনেক সময়। তো এখন তো উপরে বলা আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো আমি কি করলাম জানো, মানে আমার মতো বুকা আর ওই দিন আর কেউ হয় নাই। তো প্রত্যেকটা প্রশ্নের যে ক নাম্বারগুলো আছে না, প্রত্যেকটা প্রশ্নের 1 নংয়ের ক, 2 নংয়ের ক, 3 নংয়ের ক, মানে ছোট ছোট প্রশ্ন। এত সময় কেন দিছে, মানে 2 ঘন্টা 30 মিনিট কেন দিছে? এটা তো 5টা প্রশ্ন লিখতে গেলে তো আমার তো 10 মিনিটের কাজ। সবগুলো থেকে ক লিখতেছি, 1 নম্বর থেকে ক, 2 নম্বর থেকে ক, 3 নম্বর থেকে ক। যখন লিখছি আমার 30 মিনিট চলে গেছে, আমি বললাম যে আমার পরীক্ষা শেষ। তখন আমার পাশে একজন ছিল, বলতেছে তোমার পরীক্ষা কেমনে শেষ হয়ে যায় দেখি। দেখে সব শুধু ক লিখছি আমি, আর কিছু লিখি নাই। ওই দিন থেকে বুঝতে পারছি যে আসলে 1 নং প্রশ্নের উত্তর বলতে শুধু ক বোঝায় না, সবগুলো এখানে, ঠিক আছে। এখন তুমি যে রিকোয়ারমেন্টের কথাটা বলছো বাবা, এটা যদি দাও, তুমি
মেরিট পজিশন আমার 10,000 উপরে যাবা, আর সাবজেক্ট পাওয়া তো আরো অনেক বিষয়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আসলে এরকমটা না, সবগুলাই তোমাকে রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে এবং মেরিট পজিশনটাও অনেক এগিয়ে থাকতে হবে, তাহলে তুমি পাবা, ঠিক আছে। তো আমি আমার লাইফে সবচেয়ে যদি বুকা হয়ে থাকি তাহলে আমার ক্লাস 6 পরীক্ষা দিতে যাওয়ার সময় আমি সবচেয়ে বুকা হয়েছিলাম, সব শুধু ক দিছিলাম, ঠিক আছে। ডান, এটা শেষ। দেন পরবর্তী স্লাইডে আসো। দেখো কি বলতেছে, ছবি ভর্তি প্রস্তুতিতে এখানে দেখো জীববিজ্ঞান অনুষদ, যেটা আমরা বলতেছিলাম 3টা অনুষদ আছে, তো এখানে আমরা লাস্ট অনুষদে আছি, সেটা জীববিজ্ঞান অনুষদ। তো জীববিজ্ঞান অনুষদের মধ্যে 2টা সাবজেক্ট আছে, কয়টা? 2টা। ভূগোল, অনেকে ভূগোল নিয়ে পড়তে চাও, ভূগোল ও পরিবেশবিদ্যা, আর মনোবিজ্ঞান সাইকোলজি যে জিনিসটা আছে ওইটা নিয়ে অনেকেই পড়তে চাও, ঠিক আছে। তো অনেকেই এটা নিয়ে পড়তে চাও, তো তুমি কি করবা? ভূগোল ও পরিবেশবিদ্যা এই সাবজেক্টে পাইতে গেলে তোমার হচ্ছে বাংলাতে 8, ইংলিশে 8, আইকিউতে 7, আর এখানে 7 পাইতে হবে। আর মনোবিজ্ঞানও পাইতে গেলে সেমই পাইতে হবে, 8, 8, 7, 7, ঠিক আছে। এগুলো পেলে তুমি এই সাবজেক্টটা পাবা। আর এখানে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, যারা মানবিকের শিক্ষার্থী আছো, যারা মানবিকের শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এই সাবজেক্টগুলো, ঠিক আছে। মানবিক যারা আছো তোমাদের জন্য ভূগোল ও পরিবেশবিদ্যা মানবিক থেকে সর্বনিম্ন 3.0 থাকতে হবে ভূগোলে এইচএসসিতে। মানবিক থেকে এই মনোবিজ্ঞান যদি পাইতে যাও তাহলে এই মনোবিজ্ঞান বিষয়ে এইচএসসিতে কমপক্ষে 3.0 থাকতে হবে, যদি না থাকে তুমি চান্স পাবা না এইটাতে, ঠিক আছে। সব রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে। হ্যাঁ দেখছো, মানে কি বলছো, এই বছরের সব থেকে সেরা এটা না। যাই হোক, এটা আমার একটা হয়েছিল, তোমার সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর কি। সব নাম্বার উত্তর করছিলাম। আচ্ছা, এটা সবাই ক্লিয়ার? যারা এইচএসসিতে মনোবিজ্ঞান ছিল না তারা সাবজেক্টে পাবা না, সিম্পল কথা। মানে আমি আগেও বলছি এখনো বলি, যে রিকোয়ারমেন্ট তারা দিছে এখান থেকে অ্যাকচুয়াল পরিমাণ যদি না থাকে তুমি ওই সাবজেক্টে পাবা না, একদম ব্যানিশ কথা যেটা, ঠিক আছে, সরাসরি কথা যেটা, যে আর কোনো ধরনের এটা হবেই না, বুঝছো। যে রিকোয়ারমেন্ট দিছে এইটাই ফিল আপ করতে হবে, একটু যদি কম হয় তুমি পাবা না। আর কিছু আছে নাই? তো আমাকে বলো সবাই একদম 100% ক্লিয়ারলি বুঝতে পারছো কি না আজকের এই সেশনের মধ্যে আমরা হচ্ছে এই বিষয়গুলো দেখালাম। এবং লাস্ট অফ অল আরেকটা জিনিস বলে শেষ করব, তো আবেদন প্রক্রিয়াটা নিয়ে একটু বলি। তো অ্যাপ্লাই যে জিনিসটা আছে, অ্যাপ্লাই নিয়ে তোমরা অনেকেই টেনশন করতেছো। হ্যাঁ, অ্যাপ্লাই, তো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যেহেতু অ্যাপ্লাইটা চালু আছে তাহলে তুমি করে ফেলো, পেমেন্টটা করে ফেলো। তারপর হচ্ছে তুমি ভুল করেও না, ভুল করলে কিন্তু 300 টাকা তোমাকে জরিমানা দিতে হয়, এটা মাথায় রাখো, ঠিক আছে। 300 টাকা জরিমানা দিতে হয়, এটা মাথায় রাখবা। আর হচ্ছে অনেকেই বলতেছিলা B1 মাদ্রাসা স্টুডেন্ট বলতে সবাই দিতে পারবা। B1 এবং B2 নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব এবং সিটাও ইনক্লুড থাকবে, ঠিক আছে। আজকে আপাতত বি এবং ডি নিয়ে অনেক কোশ্চেন পেয়েছি, তো সেই ক্ষেত্রে আমরা বি এবং ডি দেওয়ার চেষ্টা করলাম। আর এই ক্লাসের মাধ্যমে আরো কিছু কোশ্চেন পেয়েছি B2 নিয়ে, সেটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা ভালোভাবে করিও। আর ফোন নাম্বার যে জিনিসটা, ফোন নাম্বারটা খুব অ্যাক্টিভ ফোন নাম্বার দিও, ঠিক আছে। এই যে ফোন নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ফোন নাম্বারটা আবার তোমার কোনো একটা সঙ্গী সাথীর ফোন নাম্বার দিও না, তাহলে কিন্তু আরেক ঝামেলা হইতে পারে। নিজের পার্সোনাল ফোন নাম্বারটা দিবা, ওই নাম্বারটাতে তোমার হচ্ছে একটা মেসেজ আসবে, সেটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। ওইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওইটা দিয়েই তুমি তোমার প্রোফাইল দেখতে পারবা, ওইটা দিয়ে তোমার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবা, ওইটা দিয়ে তুমি কোন কোন নেট আবেদন করছো সেটা দেখতে পারবা, ওইটা দিয়ে তোমার অ্যাডমিট কার্ড তুলতে পারবা, এবং ওইটা দিয়েই কোন সাবজেক্টে কত পাইছো রেজাল্টের পরে এটাও দেখতে পারবা, ঠিক আছে। এত মাথায় রাখবা। অনেকে আরেকটা কোশ্চেন যেটা পেয়েছে আর কি, অনেকে মেসেজ আসছে না এরকম, যারা যারা সিটিতে থাকো মানে চিটাগংয়ে, ওরকম CHI আছে কিনা তোমাদের ইউজার আইডি, যেটা ইউজার আইডি অথবা পাসওয়ার্ড যে কোনো একটাতে এরকম কিছু হয়তো আসছিল। অথবা যারা মাইমেসিং আছো MYM ধরো হচ্ছে 224 সামথিং এরকম আছে, তার মানে ব্যাপারটা এমন না, অনেকে কিন্তু অলরেডি মানে ফিক্সড করে নিছে যে আমার তো CHI 242 এরকম আসছে ইউজার আইডি, তার মানে আমার চিটাগংয়ে পড়ে গেছে, আমার চিটাগংয়ে মনে হয় আসন পড়ে গেছে। ব্যাপারটা কিন্তু এমন না, এটা হচ্ছে তোমার এইচএসসি বুট, এটা হচ্ছে তোমার এইচএসসি বুট, ঠিক আছে। আশা করি বুঝছো।
ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখো, আর তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করিও, যেন হচ্ছে এই সময়টা খুব ভালোভাবে যায়, এবং যে তথ্যগুলা ছবি নিয়ে চাও সেই তথ্যটা আমরা বিভিন্ন পোস্টের মাধ্যমে হোক বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করতেছি। তো তোমরা পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া আর কিছুই করিও না। কোনো তথ্য জানা থাকলে আমাকে বলবা, আমরা তোমাদেরকে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করব। আর রিয়েল টাচ এক্সাম বেসটা হবে একদম, আর যারা টার্গেট সিউ এক্সাম বেস, ফাইনাল টাচ এক্সাম বেস যারা আছো, তোমাদের ভর্তি হইতে হবে না, একদম লাউড এন্ড ক্লিয়ার। এটা ভর্তি হইতে হবে না, তোমরাও তাদের সাথে প্রতিযোগিতা করবা, একসাথে ভর্তি মানে পরীক্ষাটা দিবা। অনেক শিক্ষার্থী পরীক্ষা দিলে সেখান থেকে তোমার মেরিট পজিশন কত সেটা বুঝতে পারবা। ধরো হচ্ছে তোমার 200 পরীক্ষা দিচ্ছে 2000 স্টুডেন্ট, সেখান থেকে তোমার মেরিট পজিশন 200, তার মানে তুমি অনেক এগিয়ে। আর প্রশ্নগুলো করা হবে একদম সিইউ স্টাইল, 100% সিইউ স্টাইল প্রশ্ন হবে, সেখানে প্যাসেজ থাকবে, সেখানে সব থাকবে, সব ইন ডিটেলস একদম সিইউ প্যাটার্ন অনুযায়ী। এবং প্রত্যেকটা পরীক্ষায় যে ফার্স্ট হবা তাকে আমরা সেই গিফট জাতি করব, এবং সেখান থেকে আমরা আরো অনেক কিছু আয়োজন করার চিন্তা ভাবনা রয়েছে। ঠিক আছে, আর হচ্ছে তোমরা যারা হচ্ছে ইংলিশ নিয়ে হতাশা আছো, আগেও বলছি এখনো বলি, বুস্টার ব্যাচ 10 তারিখ থেকে শুরু হচ্ছে, লাইভ ক্লাসগুলো করার চেষ্টা করিও, মানে সরাসরি 10 তারিখে শুরু হলে ওই দিন থেকে শুরু করো। ঠিক আছে, আর আমার যারা বেঁচে আছো, যারা বেঁচে আছো, তোমাদের যদি সেখানে অনুপস্থিত পাই তাহলে অবস্থা খারাপ হবে। ঠিক আছে, এটা আমি এখনই বলে দিচ্ছি। যদি আমি দেখি যে তোমরা সেখানে উপস্থিত নাই, আর আমাদের বেসের এটা একটা ইউনিক বৈশিষ্ট্য, ক্লাসে উপস্থিত না থাকলে তাকে কিছু করা হয় আর কি। ঠিক আছে, মাথায় রাখবা। আচ্ছা, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কোনো একটা বিষয় নিয়ে? আর একটা কথা হচ্ছে, আসন কোথায় পড়বে এটা তুমিও জানো না, আমিও জানি না। এখন তোমাদের এত এত কোশ্চেন পাইছি ভাই, এই কোশ্চেনটা অনেকেই আবার বলছো ভাই, আমি যদি ধরেন হচ্ছে 5 দিন পরে আবেদনটা করি, 5 দিন পর যদি আবেদন করি, আমি কি ছবিতে কি আসন পাবো কিনা এটা আমিও বলতে পারবো না, যিনি পরীক্ষা কমিটিতে প্রধান আছে উনিও বলতে পারবে না, এবং তুমি তো বলতেই পারবে না, আমিও না, পরীক্ষা কমিটি যিনি প্রধান উনিও বলতে পারবে না তোমার ছবিতে আসন পড়বে কিনা। কেন বলো? আমাদের জড় ছবিতে ভর্তি পরীক্ষার জন্য বি ইউনিটে ধরো হচ্ছে ফর এক্সাম্পল ধরে নিলাম 1200 স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিবে, কথার কথা আর কি, 1200 স্টুডেন্ট। এখন 5 তারিখের আগে, মানে 5 দিন তুমি বলছো তো, তার আগেই 1200 মধ্যে 1400 স্টুডেন্ট প্রথম চয়েস দিছে হচ্ছে ছবি, প্রথম চয়েস দিছে ছবি। তাহলে তুমি কি সেখানে 5 দিন পরে এসে ছবি কি তুমি পাইতে পারবা? পারবা না তো সেটা। তো যারা আগে আগে করবা তারা আগে আগেই পাবা, জিনিসটা একদম সিম্পল। ঠিক আছে, এটা কখনো কোশ্চেন আমরা করিও না আমাকে যে হচ্ছে আমি কি ওখানে সিট পাবো কিনা, যত আগে করবা তত আগে তুমি পাবা, একদম সহজ। এটা আমিও বলতে পারবো না তোমার আসলে এখানে পড়বে কিনা, ছবি কর্তৃপক্ষ বলতে পারবে না তোমার আসলে এখানে পড়বে কিনা বা রাবিতে পড়বে কিনা। চয়েস লিস্টে যেটা তুমি প্রথম দিবা, এই প্রথমের কেন্দ্র যদি ভরাট হয়ে যায় তাহলে পরবর্তী কেন্দ্রে তোমার হবে, পরবর্তী কেন্দ্র যদি ভরাট হয়ে যায় তাহলে পরবর্তী কেন্দ্র হবে, যে কোনো একটা কেন্দ্র তোমার হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। হ্যাঁ, 25টা শেষ হলে তারপরে ফাইনাল এখানে পরীক্ষা দিবা। আর তোমাদের যারা টার্গেট সিইউ এক্সামে যারা আছো, তোমরা কয়েকদিন রেস্ট পাবা, যারা টার্গেট সিইউ এক্সাম বেসে যারা আছো, তোমরা তো অলরেডি টপিক ভিত্তিক শেষ করে ফেলছো, তোমরা কিছুদিন রেস্ট করতে পারবা। রেস্ট করা বলতে ওই দিন তোমার বইগুলা পড়বা, তোমার প্রিপারেশনে কয়েকদিন সময় আমরা দিব, ওই সময়ের মধ্যে তোমরা হচ্ছে ফাইনাল এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিতে থাকবা, তারপরে তাদের সাথে প্রতিযোগিতা করবা। ঠিক আছে, এনাবেতা প্রশ্ন বলছে সি ইউনিট এক্সামটা কবে থেকে শুরু করবেন? সি ইউনিট এক্সাম শুরু হবে 8 তারিখ থেকে। 8 তারিখ থেকে সিইউ এক্সামটা ওটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, 8 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবেদন করছি কিন্তু টাকা জমা দেয়নি, সমস্যা হবে? আবেদন করছো, ভালো কথা, কোনো সমস্যা না। যতক্ষণ আবেদন না, মানে টাকাটা তুমি পেমেন্ট না করতেছো ততক্ষণ পর্যন্ত তোমার আসনটা ঠিকঠাক ভাবে হচ্ছে না, আগে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, পেমেন্ট আগে করতে হবে। ফাইনাল মক টেস্ট কয় তারিখ থেকে স্টার্ট হবে বলেন প্লিজ? আচ্ছা, ওইটা স্টার্ট হবে 20 তারিখের পরে, 20 তারিখের পরে হবে। ঠিক আছে, আমরা তখন আরেকটা আপডেট তোমাদেরকে জানাবো। 20 তারিখের পরে, এতটুকু গ্যারেন্টি।
যারা যেই বেসে আছো তোমরা ওই বেসের মধ্যে সব পাবা, ঠিক আছে? যারা রিয়েল টাচে আসবা সেটা নতুন, একদমই যারা নতুন, নতুন বলতে নতুন করে ভর্তি হবে যারা রিয়েল টাচে, তাদের জন্য হবে। আর যারা রিয়েল টাচের মধ্যে টপিক ভিত্তিক হবে না ভাই, এটা আগেই বলে দিতেছি, রিয়েল টাচে টপিক ভিত্তিক হবে না, ঠিক আছে? ওইখানে শুধু ফাইনাল মোড টেস্ট হবে। আর অলরেডি যারা ফাইনাল টাচে আছো বা টার্গেট সিইউ এক্সাম পেয়েছে, এখানে তো রিয়েল, এখানে টপিক ভিত্তিক হচ্ছে। এনাবেতে আবার সিইউর পরীক্ষা শুরু হতে হচ্ছে 8 তারিখ থেকে, বুঝছো? 8 তারিখ থেকে। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ঠিক আছে? ডান। আচ্ছা ভাইয়া, জিকে বাংলা বুস্টার বেচ চাই। শো ভাই, আপনি জিকে বাংলা বুস্টার বেচ করবেন নাকি বলতেছে? এটাতে তোমাদের দেখো, আমি যেটা বলি, ইংলিশ নিয়ে অনেক কিছু সমস্যা থাকে, জিকে বাংলা জিনিসটা এটা তো তোমাদের একটা মুখস্থর পাঠ, ঠিক আছে? কিন্তু ইংলিশ জিনিসটা কিন্তু ওরকমটা না, যেটা তোমরা সবাই জানো। তো যারা হচ্ছে জিকে বাংলাতে বলতেছো, আমি একটু বলি তোমাদের সবাই, অবশ্যই ক্লাসের মধ্যে বলে, সেটা বাংলা এবং জিকে যে জিনিসটা আছে, এটা তো তোমার হচ্ছে ওই সূচিপত্র অনুসারে তোমার হচ্ছে মুখস্থর আইটেমের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? তো এইটার জন্য তোমরা আলাদাভাবে আবার শুরু করলে দেখা যাচ্ছে তোমাদের একটু ব্যতিক্রম হয়ে যাবে, ঠিক আছে? সেটা তোমরা নিজেরাই পড়তে পারবা, নিজেরাই পড়তে পারবা। কিন্তু ইংলিশের যে সমস্যাটা অনেকে ফেস করো, যেটা হচ্ছে যে আসলে এখানে গ্রামাটিক রুলস থাকে বা বিভিন্ন রুলস চলে আসে, যেখানে অনেক সমস্যাগুলো হয়, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।